আচ্ছা এটা খুব আচ্ছা খুব বেশি না, এটা এটা কত কমাচ্ছ? এটা 6 আর ওটা কত? 106, এগুলো 6 আর 1 টাকা 25 পয়সা। আচ্ছা আপনি জানেন যে আমাদের এখানে যে ইয়ে তেল, জ্বালানি যে তেল ব্যবহার করা হয় তার বেশিরভাগ হচ্ছে ডিজেল চালিত বাহনগুলো বেশি, সেখানে বেশি। অল্প কিছু। তারপর হচ্ছে অকটেন আর হচ্ছে পেট্রোল। তো আমরা ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে অকটেন পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমালে এটা কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব ভবিষ্যতে, আমরা যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে। তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি আর কি। যদি আগামীকাল থেকে রাত 12টার পরে, আজকে রাত 12টা থেকে, আজ রাত 12টা থেকে। জি, এটা হচ্ছে যে এটা শুধু এই প্রজেক্টের জন্য না, আমরা ওই যেটা বললাম যে 2020 সালের আইনটাকে ওটাকে ভবিষ্যতে আমরা ইয়ে করবো না, উন্মুক্ত পদ্ধতিতে করব। আর কিন্তু আমরা বলছি যে অতীতের প্রজেক্টগুলো আমরাকে অনার করবো ইন দ্য সেন্স দ্যাট যে এখন একটা পাওয়ার প্ল্যান্ট চলতেছে, এটা তো আমি তো বন্ধ করে দেবো, কারণ এটাতে চুক্তি আছে, আন্তর্জাতিক ইয়ে আছে। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এইসব প্রজেক্ট যেগুলো হয়ে গেছে এইটা সহ আমরা একজন বিচারপতির নেতৃত্বে, বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী, আমি এখনও গেজেট নোটিফিকেশন হয় না, কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলেছি এবং উনি সম্মতি দিয়েছেন। তারপরে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, যিনি করাপশন বিষয়ে গবেষণা করেন, উনি একজন বাঙালি, প্রফেসর মুশতাক। এবং আপনারা চেনেন ওই যে ডক্টর জাহিদ হোসেন, বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ, এবং ওই যে বুয়েটের একজন ওনাদেরকে দিয়ে একটা আমরা কমিটি করতেছি। তো ওই কমিটিকে আবার সাহায্য করার জন্য আমরা একটা ওই টেকনিক্যাল যারা ফাইন্যান্সিয়াল মডেলিং করে, যারা কন্ট্রাক্ট বোঝে ভালো, যারা আইন বোঝে ভালো, তো তাদের করছি। তো অচিরেই সেই কমিটি গঠিত হবে এবং সেই কমিটিটা ওপেন, আপনাদের কাছে চাইবেন, আপনারা কিন্তু তখন সাহায্য করবেন। খালি ওই যে অভিযোগ করবেন দুর্নীতি হয়েছে এটা না, সেই কমিটিতে আপনারা তথ্য, মানে প্রকৃত তথ্য দিয়ে করবেন, তারা সেগুলো দেখবেন। আমরা নিজেরা করি না, কারণ আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করব, একে ছেড়ে দিয়ে ওকে ধরবো। তো ওই জন্য আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগের কোনো লোক ওখানে রাখতেছি না, কিংবা জ্বালানি বিভাগের কোনো লোক কিন্তু ওখানে থাকবে না, কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক, যাদের কোনো এখানে ইন্টারেস্ট নাই। যেটা বললাম বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক, ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের আরেকজন বুয়েটের একজন অধ্যাপক, ওনার সঙ্গে এখনও আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় না, তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সব কিছু দেখবেন, আপনাদের থেকে আপনারা ওনার চাইবেন, মানে তথ্য চাইবেন, আপনার দুর্নীতি এবং অনিয়মিত তথ্য, সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। মাননীয় উপদেষ্টা, গত 15 বছরে 1,06,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে একটা লুটপাট হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ এবং রেন্ট দেওয়া হয়েছে। বর্তমান সরকার এটা নিয়ে কি কাজ করতে চায় বা এই ওইটা একই প্রশ্ন, একই জবাব। ওই যে আমরা যে কমিটি করব, সেই কমিটি এটাও দেখবে। কারণ একটা জিনিস আপনি বুঝছেন, কারণ যখন একটা কন্ট্রাক্ট সই হয়ে যায়, যদি ধরেন কন্ট্রাক্টের ক্যাপাসিটি চার্জ থাকে কিংবা একটা সার্টেন ডিসপ্যাচের যে একটা থাকে, তো ওটা তো আমি যদি করি ইউনিলেটারি, যদি আমি বলি যে না এই কন্ট্রাক্ট বাতিল করো, তাহলে সে তো আদালতে চলে যাবে। আদালত চলে যে আমার জন্য আরও
সমস্যার সৃষ্টি করবে। তো ওই জন্য আমরা সেটা সেভাবে করতে চাই না। তা আমরা এটা ওই যে যেটা বললাম ওই কমিটি এইগুলো এক্সামিন করবে, এই ক্যাপাসিটি চার্জের ইস্যু, তারপর হচ্ছে যে প্ল্যান্ট আইডল রেখে করার ইস্যু, এগুলো সব কিছু ওই কমিটি দেখবে, করবে। সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব, সেটার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। ওরা যদি সুপারিশ করে যে আমরা করব কি বলে যে কন্ট্রাক্ট বাতিল করতে হবে, তখন আমরা দেখবো যে কন্ট্রাক্ট বাতিলের লিগ্যাল ইমপ্লিকেশন কী সেটা দেখে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু যদি বলে যে না এটা রিনেগোশিয়েট করতে হবে, এটা একদিন আমি তো এটা হাইপোথেটিক্যালি এখন বলতে পারি না, কারণ আমি তো কারণ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছি, তো আমি তাকে তো বলে দিতে পারি না যে আপনি আপনি এটা করবেন, এটা তো আমি বলতে পারি না ওদের। আমার পক্ষ থেকে শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে রেন্টাল মিটার নিয়ে, প্রিপেইড মিটার নিয়ে সারা দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এবং ডিমান্ড চার্জ, ভাড়া, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। এই বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? এগুলোর সব কিছুর গোড়ার সমস্যা কিন্তু ওইটাই, ওই যে আপনি বেশি দামে বিদ্যুৎ কিনছেন, তো এখন বেশি দামে যখন বিদ্যুৎ কিনছেন তো এখন এটা তো আদায় করতে হবে। তো এটা যে একটা বললাম না যে একটা ওই এটাকে বলে আমাদের ইকোনমিক্সের পরিভাষায় বলে যে একটা সফট বাজেট কনস্ট্রেন্ট, মানে কি যে আপনি এখানে বেশি দামে বিদ্যুৎ কিনবেন আর সরকার আপনার বিদ্যুতের দাম বাড়াই দেবে, বিদ্যুতের মিটার চার্জ করবে, হেন চার্জ তেন চার্জ করবে। গোড়ার সমস্যা কিন্তু ওইটাই। আপনি যদি অল্প দামে বিদ্যুৎ কিনতেন তাহলে তো এইসব করার প্রয়োজন হতো না, বিদ্যুতের ট্যারিফ এতবার বাড়াতে হতো না, কতবার বাড়ানো হয়েছে ট্যারিফ। তো ওই জন্য ওই আমরা গোড়াটাকে কেটে দিয়েছি, গাছের গোড়াটাকে কেটে দিয়েছি, অ্যাটলিস্ট সামনে আর এটা হবে না। তো এবং এইসব ইস্যুসগুলো এইটাই যে শুধু না বিদ্যুতের না, ওনারও গ্যাস, আমি মানিকগঞ্জ গেছিলাম কয়েকদিন আগে, মানিকগঞ্জ বলছে আমি গ্যাসের কোনোদিন গ্যাস পাই না, কিন্তু আমাকে গ্যাসের বিল দিতে হয়, ওই যে একটা বার্নার ওয়াইজ কি চার্জ দিতে হয়। তো এগুলো আমরা ওনাদেরকে দেখতে বলছি, দুই সচিবকে আমরা দেখতে বলছি, তো ওনারা এগুলো দেখে এগুলো আমরা দেখি কি করা যায় আর কি। বলেন। একটু যদি খুব স্পেসিফিকভাবে জানতে চাই, কেন্দ্রটিতে আপনি এসেছেন, এটা নিয়ে আসলে খুব স্পেসিফিক আপনাদের পরিকল্পনা কি? যেহেতু আপনি শুরুতেই বলেছেন এটি স্থাপনের যৌক্তিকতা নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন। না এখন কোনো যৌক্তিকতা মানে জি আসলে বলছেন যে আদৌ কি তাহলে খুলনা বা দক্ষিণাঞ্চলে গ্যাস আসার একেবারেই সম্ভাবনা আপনারা দেখছেন না, বা সুনির্দিষ্ট করে এই কেন্দ্রের ভবিষ্যৎ আসলে? আচ্ছা বলি, এই কেন্দ্রের ভবিষ্যতে যেটা বললাম যে এটা এখন আলোচনাধীন, কারণ আমি তো এখান থেকে আর করবো যে, তো এখন আপনাকে বললাম যে আমরা দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যে গ্যাস আছে সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা, পার্শিয়ালি চালানো যায় কিনা, শীতকালে যখন একটু চাহিদা কম তখন কি করা যায়। তো এগুলো আমরা সব কিছু দেখতেছি। আরেকটা হচ্ছে যেটা বললাম ওই যে FSRU একটা ওই যে বিদ্যুৎ মানে কী বলে একটা 500 MCFD-র একটা FSRU প্রকিউরমেন্টের জন্য এগুলো, বাট এগুলো যেটা এগুলো প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, কারণ একটা পাইপলাইন কনস্ট্রাকশন করতে উনি আমাদের GTCL-এর আছেন, উনি বছর 2-3 বছর লাগবে, তাই না? তারপরে একটা FSRU ওই যে বললাম তো আগে তো সব ওইসব কন্ট্রাক্ট করছে, আমরা তো সেই কন্ট্রাক্টে তো আমরা যেতে পারবো না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে, তো সেটাও করতেও 2-3 বছর লাগবে। না ডিজেল তো ওই যে না যাই না, ইভেন আমরা এটা কনসিডার করছি যে ডিজেল। তো ডিজেলের যেটা সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন করতে হবে প্রথম প্ল্যান্টটাকে, একটা ডুয়েল ফুয়েল, মানে এখন তো এটা গ্যাস বেস, ওটাকে তো এটার একটা খরচা আছে। সবচেয়ে বড় যে সমস্যা ডিজেলের সেটা হচ্ছে ডিজেলের জেনারেশন কস্ট অনেক হাই, এবং ওইটা যদি করতে হয় তাহলে কিন্তু আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াতে হবে। তো সুতরাং সেটা ইজ নট অ্যান অপশন, ওইটা আমরা আলোচনা করছি। উই হ্যাভ ডিসকাসড অল অপশনস, যে ডিজেল করা যায় কি না, LPG করা যায় কি না, তারপরে CNG করা যায় কি না, উই হ্যাভ কনসিডার্ড অল দ্য অপশন। তো আমরা একটা যেটা সবচেয়ে মানে স্বল্পতম সময়ে স্বল্পতম ব্যয়ে যে অপশন সেটা আমরা দেখব। এখন ওনার অপশনগুলো স্টাডি করবেন এবং আমাদেরকে দেবেন আর কি। আমার নাম প্রবীর বিশ্বাস, আমি এক একজন করে বলেন। বলেন। আমার নাম প্রবীর বিশ্বাস, আমি যমুনা নিয়ে বলেন জি।
আপনি জানেন যে ভৈরব নদের উপর প্রায় 400 কোটি টাকা ব্যয় একটা সেতু হচ্ছে এবং 7 বছর পরে এসে সেটা ডিজাইন পরিবর্তন এবং সেটাকে নিয়ে নতুন পরিকল্পনা হচ্ছে, আসলে এইটা কি হয়েছে? আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি টু ভেরি ফ্র্যাঙ্ক, আমি তো আসছি মাত্র কত 10 দিন হয়েছে কিনা যাই না উপদেশে। তো আপনার বেস্ট হবে, আমি সড়ক সচিবকে আজকে আসতে বলছি। ওই কোথায় আসবে? জাজিরাতে আসবে, জাজিরাতে আসবে। তো সড়ক সচিবকে আসতে বলছি এবং এবং রেল সচিবকেও আসতে বলছি। তো আপনি প্রশ্নটা একটু বলেন কি যেন? ভৈরব নদের উপর একটা সেতু হচ্ছে যেটা খুলনা শহরকে দিঘলিয়ার সাথে লিংক করছে। জি জি, এখানে জানেন আর কি যারা খুলনা আছেন। তো প্রায় 7 বছর পরে এসে ওইটার আবার ডিজাইন পরিবর্তন জি জি, এবং যে প্লাগ গুলো করা হয়েছে যেটুকু স্টেল দেওয়া আছে এই হাসাত, এটা একটা নোট না, বুঝছো? তো এইটা আমরা ওই যেটা বললাম ওই যে সেতু, আমি বিষয়টার সময় জানি না, কারণ আমি এটা মিথ্যা মানে ভান করার তো কোনো কারণ নাই, কোনো কারণ নেই। তো ওই জন্য আমরা এটা দেখে আমরা এটা দেখব, এটা ঠিক আছে। এই যে প্রতিষ্ঠানটা করলো, এটা আপনি বলছেন যে এটার যে স্থাপিত করছে, যে পরিকল্পনা করছে, এটাই ভুল ধারণা ছিল। কোনো ব্যবস্থা নেবেন কিনা? আর জ্বালানির দাম কমানোর কোনো সিদ্ধান্ত বা কোনো আছে জ্বালানি তেলের? জ্বালানি তেল তো কালকেই একটা রিভিশন হবে, তাই না? জ্বালানি তেল আজকে ঘোষণাটা দিতে পারেন। হ্যাঁ, আজকে ঘোষণাটা দিতে পারেন স্যার। আচ্ছা, ডিজেল আজকে দেওয়া যাবে নাকি? স্যার দেওয়া যাবে স্যার, আগামীকাল থেকে কার্যকর। না, আমি তো সই করেছি। করতেছি, বলতে চাই না, আমরা এটা সচেষ্ট আছি, আমরা জানি যে, কারণ এটা আবার জ্বালানির দাম আবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে লিঙ্কড। তো এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। হ্যাঁ, ওঠানামা করবে। দাঁড়ান, একটু বলতেছে না, এখন ওই যে আমরা IMF এর সঙ্গে একটা ওই যে বললাম যে ওই যে কি ফেসিলিটি যেন এটা, ওই যে IMF থেকে যে আমরা আমাদের যে মানে বৈদেশিক মুদ্রার যে সংকট আছে সেই সংকটটা উত্তরণের জন্য আমরা একটা নিয়েছি, এটা $3 বিলিয়ন না। তো সেই সহায়তা কর্মসূচির আয়তায় আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, আগামীকাল থেকে এটা কার্যকর হবে স্যার, এখনই ঘোষণা দেবেন। না, আমি ঘোষণা দেবো না, তুমি নিজে বলে দাও। আমরা ওই যেটা বলা যে মৌলিক যেসব পরিবর্তন সেগুলো আমরা করার চেষ্টা করব, কিন্তু এখানে আপনাদেরও আমাদের সাহায্য লাগবে এই কারণে যে আগে কাকে ধরেন রাস্তা ঠিকাদারিটা কাকে দিবে আগে ঠিক করে ওটাকে আইন কানুন ওইভাবে পেঁচায় করে ওই দেওয়া, কিংবা ধরেন একটা গ্যাস কিনবে আগে কাকে দিবে সেটা ঠিক করতো, তারপরে আবার এইভাবে করতো। তো এখন এটা কারণ ছিল ওই যে বললাম যে একটা আগে যারা ছিলেন তাদের। তো এখন আগের সম্বন্ধে আগের যারা ছিলেন তাদের সম্বন্ধে আমাদের যে মৌলিক পার্থক্য সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র যারা আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন কিংবা আন্দোলনে যারা অংশগ্রহণ করছেন তাদের ছাড়া আমাদের কারো প্রতি কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং আমাদের কোনো আত্মীয় নাই, আমাদের কোনো সরকারি দপ্তরে আমাদের কোনো আত্মীয় নাই, আমাদের কোনো স্বজন নাই, আমাদের কোনো বন্ধুবান্ধব নাই, আমাদের কোনো প্রিয় ব্যবসায়ী নাই, সবাই সবার কাছে সমান। তো ওই জন্য এখন থেকে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন। আপনার যদি নতুন হয়, নতুন কোনো যদি রাস্তার ঠিকাদারি হয়, আগে তো আপনার একটা ছিল যে আপনি জানতেন যে অমুক ঠিকাদার পাবে, এখন কিন্তু আমাদের পছন্দের থাকে, মেহরবানি করে এগুলো তুলবেন। কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই, যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না, এবং আমরা আশা করি আমাদের দৃষ্টান্ত দেখে আমাদের সচিবরাও একইভাবে আচরণ করবেন, আমাদের সংস্থা প্রধানরাও একইভাবে আচরণ করবেন। তো এবং সেইভাবে ওই যে একজন মহিলা বললেন যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, তো সেই নতুন বাংলাদেশটা এইভাবে করতে হবে। আর সবশেষে একটা কথা বলে আমি শেষ করতে চাই, এই যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানুষ যে
যেমন আমার এখানে আসার কথা ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম। আমি এটা আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, আমার কিন্তু একটা ফুল শার্ট ছিল না, কারণ আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি তো হাফ শার্ট পরে টি শার্ট পরে যাই। তারপরে আপনার জুতা ছিল না, জুতা ছিল মানে ব্যবহার করতাম না, ওই যে পরে স্যান্ডেল পরে যেতাম। তো আমরা আসছি কেন? আমরা আসছি ওই যে যেটা বললাম যে আমাদের ইউনিভার্সিটির একটি ছাত্র ইরফান ভূঁইয়া, রোবোটিক্সের ছাত্র, সে শহীদ হয়েছে। তারপরে যেদিন গণভবনের পতন হয়, সেদিন আমার এক ছাত্রী, নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার ছাত্রী ছিল এবং আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিল। তো সে একটা ফেসবুকে একটা পোস্ট দেয় যে আমি রাস্তায় যাচ্ছি, আমি ফিরে নাও আসতে পারি, আমাকে মাফ করে দেবেন সবাই, আমাকে উদ্দেশ্য করে না। আমি সাথে সাথে ওকে মেয়েটি আবার খুব যে অল্প বয়স্ক একটা মেয়ে তা না, আবেগ তাড়িত কেউ না, ওর মেয়েও কিন্তু ইয়েতে পড়ে, কি বলে, কলেজে পড়ে। তো আমি ওকে এটা দেখে তো আমি খুব হয়ে গেলাম। আমি যেহেতু সে আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে 2012-13 সালের দিকে, তো আমি ওকে বললাম যে এই সুচি, তুমি এগুলো কী লিখছো আর তুমি বের হবে না? তো আমি বললাম যে তো বলি স্যার আমি তো রাস্তায় অলরেডি, আমি তো এসে গেছি। তো সে এতদিন কিন্তু ওই যে পানি দিচ্ছিল, তারপরে খাবার দিচ্ছিল যারা আন্দোলন করতেছিল। তো আমি বলি তুমি তো মারা পড়বা। তো ও আমাকে বলে যে স্যার আমরা কি বেঁচে আছি? তো এইবার তো একটা বেঁচে থাকার একটা চেষ্টা করি। তো আমাদের কিন্তু ওই যে কারো এখানে আসার কথা ছিল না, আমরা উপদেষ্টা ওই যে যেটা বলেন আমাদেরকে কেউ নির্বাচনও করে নাই, আমরা কিন্তু আসতেও চাই নাই। তো আমরা আসছি কিন্তু ওই কারণটা থেকে। তো আমরা যদি এটা করতে না পারি আমাদেরকে আবার বের করে দেবে কেউ। তো ওই জন্যই আমি আপনাদেরকে যারা করেন তাদের হুঁশিয়ার করতে চাই কতগুলো জিনিস বলে। আমাদের সেতু ভবন, পদ্মা সেতু নিয়ে এত গর্ব, সেই সেতু ভবনটা কিন্তু জ্বালিয়ে দিয়েছে লোকজন। ঢাকা মেট্রো রেলকে নিয়ে আমাদের অনেক প্রচার হয়েছে। মেট্রো রেলের 2টি স্টেশন, মিরপুর 10 এবং কাজীপাড়া, সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এখন আমি এইটা আপনাদেরকে করতে চাই যে এই যে যেটা বললাম যে মানুষ আমাদের যে পরিবর্তন যে প্রত্যাশা করতেছে, এই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি আমাদের কিন্তু লাথি মেরে বের করে দেবে। এবং আমার যেটা ভয় যেটা আশঙ্কা, আপনি দেখেন কতগুলো ছাত্র আসছে রাস্তায়, আপনার পুলিশ কাজ করছে, কাজ করে নাই, র্যাব কাজ করছে, কাজ করে নাই, এপিসি কাজ করছে, কাজ করে নাই, ট্যাঙ্ক কাজ করছে, কাজ করে নাই, তারপরে হচ্ছে হেলিকপ্টার গানশিপ কাজ করছে, কাজ করে নাই। তো আপনি চিন্তা করেন আমাদের দেশে যারা কৃষক আছে, বঞ্চিত কৃষক, যারা শ্রমিক আছে, তারা যদি বের হয় তাহলে আমি আপনি কে কোথায় দাঁড়াতে পারবো? তো ওই জন্যই আমাদের কিন্তু মানে সাবধান হয়ে যেতে হবে। এখন ওরা অফিস পোড়াচ্ছে, এরপরে কিন্তু আমাদের বাড়িতে হামলা হবে। তো সুতরাং এই যে সরকারি কর্মকর্তারা যারা পরিবর্তন হন নাই, তাদেরকে আমি পরিবর্তিত পরিস্থিতিটাকে অনুধাবন করে এছাড়া লাভটা কি আপনার? যারা যে দুর্নীতি করছে, এই যে আইজিপি বেনজির অনেক হাজার কোটি টাকা দুর্নীতি করছে, তো সে এখন কোথায়? তারপরে যে মতিউর কাস্টমসে, সে এখন কোথায়? তারপরে আমাদের সচিব শাহ কামাল এখন কোথায়? তারপরে আরও যারা আপনারা যাদের এখানে নাম বলছেন, আমাদের রাজনৈতিক বড় বড় রাজনৈতিক নেতার নাম, তারা এখন কোথায়? তো ওই জন্য আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ জানাবো যে আপনারা এই যে একটা পরিবর্তিত পরিস্থিতি এবং স্বাধীনতা পর এইটাই একমাত্র সুযোগ এসছে পরিবর্তনের, আমরা সেই পরিবর্তন আপনাদেরকে সহায়তা করতে চাই, আপনাদের সাহায্য নিয়ে সেই পরিবর্তন করতে চাই। আমরা যাতে আর রাজপথে মানুষ যাতে আর আত্মাহুতি দিতে না হয়, আমাদের যাতে মানুষ যাতে চোখ হারাতে না হয়, মানে অঙ্গহানি যাতে না হয়, আমরা সেই বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব।